একদিকে কোটি মানুষের ভাগ্য জড়ানো তিস্তা নদী আর বিলিয়ন ডলারের অর্থনৈতিক করিডর, অন্যদিকে ভৌগোলিক বাধ্যবাধকতাকে আর উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা। ভারত ও চীনের এই বিশাল দৈরথ্যের মাঝখানে দাঁড়িয়ে বাংলাদেশ যে ব্যালেন্সিং ডিপ্লোম্যাসি বা ভারসাম্য কূটনীতি খেলছে তা কতটা বাস্তবসম্মত? ঢাকা কি পারবে দুই পরাশক্তিকে সমানভাবে সন্তুষ্ট রাখতে? ভূরাজনীতিতে ব্যালেন্সিং ডিপ্লোম্যাসি বা ভারসাম্যের কূটনীতি অত্যন্ত জটিল একটি খেলা, বিশেষ করে যখন প্রতিবেশীরা হয় ভারত ও চীনের মতো দুটি পরমাণু শক্তিধর রাষ্ট্র। বাংলাদেশের নতুন নীতি নির্ধারকেরা ঠিক এই পথেই হাঁটছেন। একদিকে দিল্লির সঙ্গে সম্পর্ক পুনর্গঠন ও স্বাভাবিক করার উদ্যোগ, অন্যদিকে বেইজিংয়ের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা আরও জোরদার করা। আপাত দৃষ্টিতে একে একটি চতুর কূটনৈতিক কৌশল মনে হলেও প্রশ্ন জাগে, এই ভারসাম্য কূটনীতি কতটা সফল হতে পারে, নাকি বাংলাদেশ এক ঝুঁকিপূর্ণ ফাঁদের দিকে এগিয়ে যাচ্ছে? প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর ঢাকার পররাষ্ট্রনীতির নতুন অগ্রাধিকার স্পষ্ট করেছে। তিস্তা নদী ব্যবস্থাপনায় যৌথ কারিগরি সমীক্ষা এবং মংলা বন্দরের কাছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনের সিদ্ধান্ত বেইজিংয়ের সঙ্গে ঢাকার ঘনিষ্ঠতা প্রমাণ করে। এমনকি বেইজিংয়ের প্রস্তাবিত চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডর ঢাকার জন্য বড় সুযোগ এনে দিয়েছে। কিন্তু এই অতি নির্ভরতার একটি অন্ধকার দিকও রয়েছে। বাংলাদেশ ইতিমধ্যেই বেইজিংয়ের কাছে $600 কোটি বেশি ঋণে জর্জরিত। তাছাড়া তিস্তা প্রকল্পে চীনের সম্পৃক্ততা ভারতের শিলিগুড়ি করিডোরের জন্য এতটাই সংবেদনশীল যে এর ফলে দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কে স্থায়ী ফাটল ধরার ঝুঁকি তৈরি হচ্ছে। ফলে একদিক সামলাতে গিয়ে অন্যদিক হারানোর আশঙ্কা প্রবল। ভারসাম্য কূটনীতির সবচেয়ে বড় পরীক্ষা হলো, চাইলেও ভারতকে পুরোপুরি উপেক্ষা করার সুযোগ বাংলাদেশে নেই। সাবেক কূটনীতিকদের মতে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য প্রায় 13 বিলিয়ন পাউন্ডের, যার বড় অংশই ভারতের নিয়ন্ত্রণে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের সময়ও ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারত জরুরি জ্বালানি পাঠিয়ে ঢাকার অর্থনীতি সচল রাখতে সাহায্য করেছিল। কলকাতা ঢাকা ও ঢাকা আগরতলা বাস রুট বা পর্যটন ভিসা চালু হওয়ার মতো সীমান্ত পারের অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো প্রত্যাহিক জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই চীনের ঋণের টাকা দিয়ে সাময়িক মেগা প্রকল্প করা গেলেও ভারতের সাথে প্রাত্যহিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় না রাখলে এই ভারসাম্য ভেঙে পড়তে বাধ্য। এই কূটনীতি সফল হওয়ার পথে আরও একটি বড় অন্তরায় হল দেশের ভেতরের জনমত। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পোষণ কার্যক্রম এবং পশ্চিমবঙ্গের নির্বাচনের সময় বাংলাদেশ বিরোধী বক্তব্য দেশের সাধারণ মানুষের মনে গভীর অসন্তোষ তৈরি করেছে। অন্যদিকে মানবতা বিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত আশ্রয় দেওয়ায় ঢাকার নতুন প্রশাসনের জন্য দিল্লির সাথে রাজনৈতিক দূরত্ব কমানো কঠিন হয়ে পড়েছে। কূটনৈতিক টেবিলে ভারসাম্য রক্ষা করা সম্ভব হলেও দেশের ভেতরের এই তীব্র ভারত বিরোধী জনমতকে পাশ কাটিয়ে পররাষ্ট্রনীতিতে পুরোপুরি ভারসাম্য আনা একটি বিশাল মনস্তাত্ত্বিক চ্যালেঞ্জ। তাহলে বাংলাদেশের এই ব্যালেন্সিং ডিপ্লোম্যাসি কতটা সফল হবে? বিশ্লেষকদের মতে এর সাফল্য নির্ভর করছে ঢাকা কতটা শক্তভাবে নিজের অবস্থানে অবিচল থাকতে পারে তার উপর। চীন যখন আশ্বস্ত করে যে তাদের সহযোগিতা কোনো তৃতীয় পক্ষকে টার্গেট করে নয়, ঢাকাকেও ঠিক একইভাবে দিল্লিকে বোঝাতে হবে যে অর্থনৈতিক স্বার্থ আর জাতীয় নিরাপত্তা এক নয়। যদি বাংলাদেশ কোনো এক পক্ষের দিকে অতিরিক্ত ঝুঁকে না পড়ে, নিজের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে পারে, তবেই এই ভারসাম্য কূটনীতি সফল হবে। অন্যথায় দুই পরাশক্তির রেষারেষির মাঝে ঢাকার অবস্থান পঙ্গু হয়ে যাওয়ার ঝুঁকি থেকেই যায়।